শিলং আসার পরে এটা আমাদের ডে 2। আজকে আমরা ঘুরতে যাচ্ছি সম্পূর্ণ চেরাপুঞ্জি। তো চেরাপুঞ্জি এসে কোথায় থাকবেন, এখানে এসে কি কি দেখবেন, সবটাই আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে আমার এই ব্লগটাতে। ভারতের সবথেকে সুন্দর জায়গাগুলির একটি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মেঘালয়। এমন একটি জায়গা যেখানে মেঘ শুধু আকাশে নয় মাটিতেও নেমে আসে, যেখানে কোনায় কোনায় পেয়ে যাবেন অদ্ভুত সুন্দর সব পাহাড়ি ঝর্ণা। আজ খাসি হিলের এমন এক জায়গায় নিয়ে যাব আপনাদের, আর জায়গাটি হলো চেরাপুঞ্জি। বেশিরভাগ সময় মেঘে ঢেকে থাকা এই ছোট্ট শহর পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, কারণ এখানে বছরে 36 ফিট অর্থাৎ 11,700 মিলিমিটার এরও বেশি বৃষ্টিপাত হয়। বিষয়টি একটা ছোট্ট উদাহরণ থেকে আপনারা বুঝতে পারবেন। দিল্লিতে সারা বছরে যা বৃষ্টিপাত হয় সেটি মৌসিনরাম চেরাপুঞ্জিতে একদিনেই হয়ে থাকে। আর এই বিষয়টি খেয়াল রাখার জন্য এখানে রয়েছে ফুটবলের মতন দেখতে একটি মেট্রোলজিক্যাল স্টেশন, যেটি এখানকার ওয়েদার রিসার্চ করার জন্যই তৈরি করা হয়েছে। এই ভিডিও শেষে মেঘালয়ের একটি স্ক্যাম সম্পর্কেও আপনাদেরকে জানাবো। আরেকটু হলে আমরাও এই স্ক্যামে ফেসে গিয়েছিলাম, সেই জন্যই বিষয়টি আমরা জানতে পেরেছি। গতকাল আমরা সন্ধ্যের সময় ডাউকি মাউলিনং থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। পথ অচেনা, তাতে আবার রাতের বেলা। ভরসা ছিল একমাত্র গুগল ম্যাপ। পথেই একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তখনই জেনে নিয়েছিলাম চেরাপুঞ্জি যাওয়ার পথের হদিশ। সঙ্গে ছিল 1 কাপ চা আর একটু বিশ্রাম, কারণ সকাল থেকে আমি ড্রাইভ করছিলাম। মাউলিনং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে একটা ছোট্ট ধাবাটা তো সুন্দর করে সাজানো গোছানো যে ছোট্ট একটু আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। বাহ, কি মাপে দিয়েছে! হ্যাঁ, একদম 4 কাপ বলেছি, 4 কাপই হয়েছে। না আমাদের না সেটাই বলছি, আমরা মানে কোচবিহার শিলিগুড়ি চা বাগানের এত কাছে আমরা থাকি, তাও ওখানকার চায়ে এত ভালো ফ্লেভার, এত টেস্ট হয় না। আর কোথায় এসে আমরা চা খাচ্ছি, এখানকার চায়ে তার কি ফ্লেভার, তার কি টেস্ট! আমরা শহরাতে আছি, অনেকটা রাত হয়ে গিয়েছে, রাস্তা কন্ডিশন যথেষ্ট খারাপ ছিল। কিন্তু শহরাতে কোনো হোটেল নেই, মানে পাওয়া যাচ্ছে না কোনো হোটেল। জানি না আজকে রাতটা কিভাবে কাটবে। তাও এই ধাবাটা খোলা ছিল, ওদের সমস্ত স্টাফ চলে গিয়েছে। তো আমরা বলাতে আমাদের জন্য একটু রুটি আর চিকেন কারি ওরা প্যাক করে দিতে রাজি হলো। বসে খাওয়া যাবে না, আজকে রাতে হয়তো গাড়িতে কাটাতে হলেও হতে পারে। এই মেঘালয় সিরিজের প্রথম পর্বে আপনারা দেখেছেন কিভাবে মেঘালয় আসবেন, কোথায় থাকবেন, কত দিনের প্ল্যানিং করবেন, কোন ট্রেনে করে আসবেন, গুয়াহাটি থেকে শিলং পর্যন্তই বা কিভাবে পৌঁছাবেন, আর সর্বোপরি বাসে করে বাজেটে পুরো মেঘালয় কিভাবে ঘুরে দেখবেন সবটুকু। ভিডিওটি না দেখে থাকলে ওপরের আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। আর মেঘালয় সিরিজের দ্বিতীয় পর্বে, মানে এই পর্বে থাকছে সম্পূর্ণ চেরাপুঞ্জি বেড়াতে গেলে কোন কোন জায়গা আপনারা দেখবেন সবটাই কভার করব আমার এই ভিডিওতেই। মাউলিনং থেকে চেরাপুঞ্জির দূরত্ব মোটামুটি 80.5 কিলোমিটারের কাছাকাছি। আমাদের সময় লেগেছিল 3.5 ঘন্টার মতন। লোকাল গাড়ি হলে 3 ঘন্টাতেই পৌঁছানো যায়। আমরা যখন পৌঁছলাম তখন রাত্রি 10:15। জায়গাটার নাম দেখলাম সোহরা। তখনও জানতাম না যে এই সোহরাই হচ্ছে চেরাপুঞ্জির লোকাল নাম। সামান্য বৃষ্টিও পড়ছিল, সব বন্ধ। হোটেল, হোমস্টে, দোকান সব। অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল চারপাশে। যদি হোটেল বা হোমস্টে না পাওয়া যায়, তবে আজ রাত যে গাড়িতেই কাটাতে হবে সেটা বিলক্ষণ বুঝতে পারছিলাম। সোহরা মোড়েই প্রচুর হোটেল এবং হোমস্টের ফোন নম্বর দেওয়া ছিল। আমরা একটা একটা করে ফোন নম্বরে ফোন করতে শুরু করলাম হোটেল বা হোমস্টে বুক করার জন্য। আমরা
আমরা হোটেল কিছুতেই পাচ্ছিলাম না, শেষে সোহরাতে এসে খুব দুর্দান্ত দারুণ একটা হোটেল পাওয়া গেছে, আমার খুব পছন্দ হয়েছে। মানে কি বলবো, 3 তারিখ রাতের পর থেকে আজকে রাতে হয়তো শান্তিতে একটু ঘুমোতে পারবো। এই দেখুন রুমটা, 3টে বিশাল বিশাল বিছানা রয়েছে এবং খুব সস্তাতেই পেয়েছি আমরা। এইখানে দেখুন, একটা নয় 2টো বাথরুম রয়েছে। এটা হচ্ছে পুরো রুমের ভিউ। এই হোটেলটা একদম সোহরাতেই, এই হোমস্টে একদম সামনে। এটা হচ্ছে মেন রোড। এখান থেকে হাতের ডান দিকে 2.4 কিলোমিটার আমরা পৌঁছে যাব চেরাপুঞ্জি, এবং একটা ফলসও রয়েছে এখানে অ্যাজ এ ভিউ পয়েন্ট। সুতরাং শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে মাঝখানটায় এই ছোট্ট পাহাড়ি শহর সোহরা, এখানেই আমরা রয়েছি। এবং যে রুমটা আমরা থাকছি, 4 জন একটা রুমে থাকছি, এবং এটার খরচ মাত্র 1800 টাকা। এক্সপেক্ট করিনি যে এত কস্টলি একটা জায়গায় এই দামে আমরা এত রাতে একটা হোটেল পাবো, আনএক্সপেক্টেড ছিল। এখানে আমরা রয়েছি, এর সামনে দিয়ে উপরে উঠে গেলে আরও 2টো রুম রয়েছে থাকার জন্য। ভেতরগুলো মোটামুটি একই রকম। এখান থেকে ভিউটা হচ্ছে এইরকম। ঘড়িতে সকাল 7:30 আমরা বেরিয়ে পড়েছিলাম একটি জলপ্রপাত দেখার জন্য, যেটির উচ্চতা 340 মিটার অর্থাৎ 1120 ফুট আর প্রস্থ প্রায় 75 ফুটের কাছাকাছি। এখান থেকে 4.80। আর এটি ভারতের উচ্চতম জলপ্রপাতগুলির মধ্যে একটি। এটি আমাদের হোমস্টের একদম কাছে। সোহরা থেকে এর দূরত্ব মাত্র 9.2 কিলোমিটার। পথের দুপাশে সৌন্দর্য ভাষায় বলার মতন নয়। কেন একে স্কটল্যান্ড অফ ইস্ট বলা হয় সেটি এবারে আমাদের কাছে পরিষ্কার হলো। সোহরা থেকে নখালিকাই ফলস পৌঁছতে আমাদের সময় লেগেছিল 30 মিনিট। গেটে 50 টাকা করে পার হেড এন্ট্রি ফি দিতে হয়েছিল। পার্কিং এর জন্য এক্সট্রা কোনো চার্জেস নেই। সকাল 8টা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নখালিকাই ফলসের একদম সামনে। এই যে এটা হচ্ছে পার্কিং এর জায়গা, আর ভিউ পয়েন্টটা হচ্ছে এইদিকে। আমরা ভেবেছিলাম আমরাই প্রথম এসেছি, কিন্তু আসার পথ দেখছি প্রচুর মানুষ অলরেডি চলে এসেছে। ওয়াও, অনেক নিচু। এটার উচ্চতা 1115 ফিট। এইভাবে পাশ দিয়ে হেঁটে যাওয়া যায়। বাহ, এই পাথরটাকে দেখে কি মনে হচ্ছে বলুন তো? বাহুবলী মুভিতে এর ওপরে একটা গাছ ছিল যেখানে তীর মেরে বাহুবলী জল পর্বতের ওপরে উঠেছিল, একদম সেরকম মনে হচ্ছে এই জায়গাটাকে দেখে। দারুণ। আর এখান থেকে ফলসটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে সেই জায়গা যেখানে গিয়ে জলটা স্টোর হচ্ছে। নখালিকাই ফলসে পৌঁছানোর 1.5 থেকে 2 কিলোমিটার আগেও এরকম কিছু হোমস্টে রয়েছে, এবং এদের লোকেশনগুলো ঠিক এইরকম জায়গায় রয়েছে। নখালিকাই ফলস থেকে ফিরে সকাল 10টা নাগাদ আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সোহরাতেই। মেন রোডটার ওই পারে একটা ধাবা রয়েছে, আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। ধাবাটাও ভালো, খাবার দাবারও ঠিকঠাক রয়েছে। তবে এই রেস্টুরেন্টের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে বসে যেই ভিউটা পাওয়া যায় না, এটা অসাধারণ। ভালো, রুটিগুলো খুব সফট, 3 ধরনের আচার, একেবারে রিচ নয়। মিউজিকও চালু করে দিল। বাবা, কত বড় কাপে চা দিয়েছে! মানে এখানে যে পরিমাণ চা আছে, আমাদের ওখানে এই একটা কাপ দিয়ে 3টে চা তো অনায়াসই হয়ে যাবে।
এই পর্বে আমি আলাদা করে হোটেল বা হোমস্টের খোঁজ দিলাম না। যেখানে যেখানে যাচ্ছি সেই জায়গার আশেপাশের হোটেল এবং হোমস্টেগুলির কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্রয়োজনে আপনারা সরাসরি টেলিফোনে যোগাযোগ করে নিতে পারেন। এরপর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছলাম আমাদের দ্বিতীয় গন্তব্য ইকো পার্কে। আমরা পৌঁছেছি চেরাপুঞ্জিতে এসে ইকো পার্ক। এটা ইকো পার্কের পার্কিং লট, আর ওই যে দূরে সবুজ গেটটা দেখা যাচ্ছে ওইখান থেকে এন্ট্রি ফি 30 টাকা দিতে হয়েছে আমাদেরকে। ওয়েলকাম টু ইকো পার্ক, অ্যাডাল্ট 20 রুপিস, চিলড্রেন আন্ডার 14 ইয়ার্স 10 রুপিস। এখান থেকে 20 টাকা করে টিকিট নিতে হবে। এখানে যেটা দেখার মতন রয়েছে জানতে পারলাম সেটা হচ্ছে এখানে 7 সিস্টার ফলসের মাথাটা, মানে যেখান থেকে জল পড়বে সেই জায়গাটা, কিন্তু 7 সিস্টার দেখার জন্য যে ভিউ পয়েন্টটা সেটা নিচে রয়েছে, আমরা সেখানেও যাব। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ভিউ পয়েন্ট করা আছে, এটা হচ্ছে ইকো পার্ক। ওইখানে দূরে লেখা আছে ইকো পার্ক। বাবা, এ তো অনেক বড়, বিশাল এলাকা নিয়ে তৈরি, তো মানে অনেকটা সময় লাগবে পুরোটা ঘুরতে গেলে। চেরাপুঞ্জি থেকে এর দূরত্ব মাত্র 3.2 কিলোমিটার। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখান থেকে পাহাড় এবং মেঘের দৃশ্য অবর্ণনীয়। এর আশেপাশের কিছু হোটেল এবং হোমস্টের কন্ট্যাক্ট নম্বরও আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। শহরে আমরা যেখানে রয়েছি সেখান থেকে এই ইকো পার্ক আসতে সময় লাগলো খুব বেশি হলে মিনিট 15-এর মতন। এখানে এরকম একটা ম্যানমেড উডেন টেক্সচার ব্রিজ বানানোর চেষ্টা করা হয়েছে, আর এই যে এখান দিয়ে জলটা আসছে, ওখান দিয়ে জলটা নিচে পড়ছে। একদম পাহাড়ের গা বেয়ে হাঁটার ব্যবস্থা করা হয়েছে। পুরো পার্কটাই আপনারা ঘুরে দেখতে পারবেন হেঁটে এবং নিশ্চিন্তে এইভাবে। ডিগ্রি ভিউ অফ ইকো পার্ক। এখানে যে দোলনাগুলো রয়েছে সেগুলো বাচ্চাদের জন্য, লেখা রয়েছে বড়দের জন্য নয়, কিন্তু এখানে বড়রাও দুলছে এখানে। বাইনোকুলারেরও ব্যবস্থা রয়েছে। ইকো পার্ক থেকে মাসওয়াই লাইমস্টোন কেভের দূরত্ব মাত্র 6 কিলোমিটার, 30 রুপিস। এটা হচ্ছে এন্ট্রি গেট মাসওয়াই কেভে ঢোকার জন্য। আমরা ইকো পার্ক থেকে চলে এসেছি মাসওয়াই কেভ, মানে লাইমস্টোন কেভ চেরাপুঞ্জি, তার এন্ট্রি পয়েন্টে। গাড়ি এখানে পার্ক করেছি। পার্ক করার পর এবার হেঁটে টিকিট কেটে তারপর ঢুকতে হবে কেভে। ইকো পার্ক থেকে এখানে আসতে সময় লাগলো মাত্র 5 মিনিট, মানে একদম পাশাপাশি দুটো জায়গা। ফলের দোকান, প্রচুর দোকানপাট রয়েছে এখানে, হ্যান্ডমেড সমস্ত ব্যাগস এবং গিফট আইটেম। আমরা এখন দাঁড়িয়ে আছি মাসমাই কেভের একদম সামনে। এই যে এন্ট্রেন্স। অ্যাডাল্ট 30 রুপিস, চিলড্রেন বিলো 10 ইয়ার্স 10 রুপিস, আর শুটিং ফিল্ম 1000 রুপিস। এখানে কিন্তু ইউপিআই পেমেন্ট চলবে না, ক্যাশই পেমেন্ট করতে হবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট টাইম ইন মাই লাইফ
এরকম কেভে আমি কখনো কোনো কেভ ভিজিট করিনি এর আগে, আমার ফার্স্ট টাইম কোনো কেভে। বিপ্লবদাকে নিয়ে একটু সমস্যা রয়েছে, বলছি বিপ্লবদাকে একটু বসে খাটো হয়ে যেতে হবে, জানি না বিপ্লবদা পারবে কিনা, দেখি চেষ্টা করব। এই যে কেভের এন্ট্রি, এই কেভটা লেন্থ 150 মিটার। মাথার দিকে খেয়াল রেখে অ্যাজ ওয়েল অ্যাজ পায়ের দিকে খেয়াল রেখে এখান দিয়ে ঢুকেছি আমরা। চলো দুর্গম, খুব দুর্গম। কি যাবে না সুবিধা? সুবিধা ফেরত চলে গেল। খুব ন্যারো একটা স্পেস। আমার মনে হয় না একজনের বেশি এর ভেতর দিয়ে অ্যাট এ সেম টাইম যেতে পারবে। একজন যাওয়াটাই খুব কষ্টকর ব্যাপার। এই জায়গাটা ভিডিও করাটা চাপের। এই মূর্তি একটা এখানে, মূর্তিটা কেমন চেনা চেনা লাগলো। আপনারা যদি এর আশেপাশে কোথাও স্টে করেন তাহলে একটা দিনে আপনারা এক্সপ্লোর করতে পারবেন এমন আরও কিছু ন্যাচারাল কেভস যেগুলোতে যাওয়া পিওরলি অ্যাডভেঞ্চারাস, যার জন্য আপনাদের আলাদা করে গাইডও নিতে হবে। খরচ হবে মাথাপিছু 3000 টাকা থেকে 3500 টাকা। এই কেভটা শেষ। দুর্দান্ত, দারুণ অভিজ্ঞতা, দারুণ এনজয় করলাম। এখানে এই কেভটাতে যাওয়া নিয়ে মানুষের মধ্যে অযথা একটা আতঙ্ক কাজ করছে। অ্যাকচুয়ালি ভেতরে আতঙ্কিত হওয়ার মতন কিচ্ছু নেই। ছোট বাচ্চারা, ছোট যে কোনো বাচ্চাই খুব ইজিলি গো থ্রু করতে পারবে, কোনো টেনশন হওয়ার মতন কোনো ব্যাপারই নেই। শুধু খুব হেলদি হলে পরে এক দুটো জায়গায় আপনার একটু সমস্যা হতে পারে, আদারওয়াইজ ইটস পারফেক্টলি অলরাইট। এখানে প্রত্যেকটা স্পটেই পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, প্রত্যেকটা জায়গায় নিট অ্যান্ড ক্লিন। মেঘালয় পুরোটাই খুব সুন্দর। এই হোমস্টেগুলো মাউসবাই কেভের একদম সামনে, এখান থেকে হেঁটেই যাওয়া যাবে কেভে। এবার আমরা যাচ্ছি সেভেন সিস্টার্স দেখতে। মাউসবাই কেভ থেকে আর 4 মিনিটের ডিস্টেন্স সেভেন সিস্টার ফলস। এই যে ফলসটা আমরা পৌঁছে গিয়েছি সেভেন সিস্টার ফলস, যে ভিউ পয়েন্ট সেইখানে। মাউসমাই কেভ থেকে মাত্র 1 কিলোমিটার দক্ষিণে আমরা পৌঁছলাম নসেঙ্গেথিয়াং ফলসে। এটি সেভেন সিস্টার অথবা মাউসমাই ফলস নামেও পরিচিত। এর উচ্চতা 1033 ফিট আর এটি 230 ফিট প্রশস্ত। আমরা মে মাসে যাওয়াতে এই ঝর্ণার তেমন রূপ দেখতে না পেলেও আপনারা যদি জুলাই আগস্টে যান তবে এই ঝর্ণার ভয়ঙ্কর সুন্দর রূপ দেখতে পারবেন, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। মেঘের ছায়াগুলো ভ্যালিতে পড়েছে, আর ওই দূরে জুম করছি, এই যে সরু সরু ফিতের মতন, এগুলো সবই ঝর্ণা। আর আমরা এই যে ইকো পার্ক, এই জায়গাটা হচ্ছে ইকো পার্ক, আমরা ওখানে ছিলাম। ওখান থেকে ওর মেন স্ট্রিমটা দেখতে পাচ্ছিলাম, আর বাদবাকিগুলো দেখা যাচ্ছিল না, যেগুলো এখান থেকে দেখা যায়। ताजा ताजा खिले खिले हम उसके दीवाने हो 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 সেভেন সিস্টার লাইমস্টোন কেভ থেকে ফেরার পথে আমরা নেমেছি চেরাপুঞ্জিতে। সোহরা, সেটাও চেরাপুঞ্জি,
কিন্তু শহরাতে এসে চেরাপুঞ্জি টাইপ করলে আপনাকে এই লোকেশনটায় নিয়ে আসবে। এই জায়গাটাতেও প্রচুর হোমস্টে আর হোটেল রয়েছে। লোকাল ফ্রুট, too much tasty. This one called Sophie Num, small one, red one, and that big one is green one, that is Sophie. চক খেতে খুব ওই সফি গুলো নিল 20 টাকা। বাহ, সস্তাই তো। হ্যাঁ, আচ্ছা দাও দেখি কেমন খেতে। এটা তো কালকে তুমি খেয়েছিলে। এটা আমি কালকে খেয়েছি, টক খেতে। লবণ দিয়ে দেবো, এটাও টকই হবে। টক না মিষ্টি, একটু হালকা টক। দারুণ খেতে, দুর্দান্ত। এখানে লিস্ট করা রয়েছে কোন কোন জায়গায় এখান থেকে যাওয়া যায়। দুর্দান্ত সুন্দর একটা রিসর্ট, সেভেন সিস্টার ফলস ভিউ পয়েন্ট থেকে আমরা যাচ্ছি একটা পার্কের উদ্দেশ্যে। অদ্ভুত খটোমটো একটা নাম। সেভেন সিস্টার ফলস ভিউ পয়েন্ট থেকে এখানে আসতে মোটামুটি সময় লাগবে 15 মিনিট। ডিস্টেন্সটা মোটামুটি 7.2 কিলোমিটার। এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে এসেছি, এখানে কার পার্ক করেছি, আর এখান দিয়ে আমরা এন্ট্রি নেব। 4 জনের টিকিট নিল 80 টাকা। এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সাজানো, কি যে ভালো লাগছে আপনাদেরকে কি বলবো, নিজের চোখেই দেখে নিন। এরকম একটা পার্কে ঢোকার জন্য টিকিট মাত্র 20 টাকা। কি সুন্দর একটা বসার জায়গা, প্রচুর পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। যে জায়গাটায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক সামনে রয়েছে সিলেট ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। থাংখারাং পার্ক থেকে 7-8 কিলোমিটার দূরেই রয়েছে কাইরেম ফলস। এই যে ফলসটা কাইরেম ফলস, যার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, এটা ইন্ডিয়ার 7th হাইয়েস্ট ওয়াটারফল। বাঁশের সাঁকো করা আছে, এরকম এই বাঁশের সাঁকো দিয়ে উঠতে হবে, তাহলে এখনই পড়ে যাচ্ছিলাম। হ্যাঁ, কাইরেম ফলস থেকে ফেরার পথেই আমরা পেয়েছিলাম মোট্রপ, যেটি ন্যাচারাল শিবলিঙ্গ নামেও পরিচিত। এর আঞ্চলিক নাম খো রামাহা। এই প্রাকৃতিক শিবলিঙ্গের উচ্চতা 200 ফিটেরও বেশি। আমরা কাইরেম ফলস থেকে আবার ফিরে যাচ্ছি চেরাপুঞ্জি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো মাঝখানটায় এই ন্যাচারাল শিবলিঙ্গ রয়েছে। সন্ধে হয়ে গেছে, আমাদের এখনও একটা পয়েন্ট, একটা ওয়াটারফল আমাদের ভিজিট করা বাকি এখনও। এই জায়গাটায় এসে ন্যাচারাল শিবলিঙ্গ বলে সার্চ করলে পাবেন না, এখানে এসে ম্যাপে ফেলবেন কোহো রামাহা, কোহো রামাহা। এইটা মানে গুগল ম্যাপে দিলে পরে তবে গুগল ম্যাপ আপনাদেরকে এই লোকেশনটা এক্স্যাক্ট নিয়ে আসবে। ছবি তুলতে ব্যস্ত। দিনের আলো কমে আসছিল,
আমরা ফিরে চললাম চেরাপুঞ্জির দিকে। পথেই পেয়ে গেলাম ডাবল ড্রাইভ ফলস। এই ফলসটি সম্পর্কে খুব কম মানুষই জানে। ভীষণ সুন্দর, কিন্তু সেই তুলনায় এর জনপ্রিয়তা অনেকটাই কম। পার্কিং ফিস 30 টাকা দিয়ে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামলাম। নামতে কষ্ট না হলেও ওঠার সময় বেশ বেগ পেতে হয়েছিল। ডবল ড্রাইভ ফলস আমরা দেখতে যাচ্ছি। এটা জানতাম না, আমাদের লিস্টেড ফলস ছিল না। এটা শব্দ শুনতে পাচ্ছি, কোনো টুরিস্ট নেই, শুধু আমরাই আপাতত এখানে রয়েছি। কোলাখামে যেমন নেমেছিলাম সেরকমই নেমে যাচ্ছি নিচে। বাহ, দারুণ তো। দিনের আলোয় যদি এই ফলসটা দেখাতে পারতাম তাহলে আপনাদের আরো ভালো লাগতো, কিন্তু অন্ধকার হয়ে গেছে। বিনা রেস্টে একদমে উঠে আসা আর কেউ নেই, শূন্য পরিবেশ, খালি আমরাই একা। ফলসটা দারুণ, একটু দিনের আলো থাকতে থাকতে এলে দুর্দান্ত। এখানে এত সুন্দর ব্যবস্থা, শ্যালো ওয়াটার, ইউ ক্যান টেক বাথ দেয়ার অলসো, ইউ ক্যান স্পেন্ড আ হোল ডে হিয়ার। খুব সুন্দর ফলসটা, চারপাশের পরিবেশ এখন এরকম হয়ে গিয়েছে। আমরা একটু সময় কাটাতে পারলাম না ওখানে। যে এখানকার পার্কিংয়ের দায়িত্ব ছিল সেও প্রায় 20 মিনিট আগে সেও চলে গেছে। সারা দিন আর খাবার সময় হয়নি, তাই সন্ধেবেলায় চেরাপুঞ্জিতে নেমে যে যার পছন্দ মতন খাবার খেয়ে নিয়েছিলাম। এটা চেরাপুঞ্জির পার্কিং লট। লোকাল মানুষকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ এইটুকুই চেরাপুঞ্জি। বলছে और कितना बड़ा होगा, छोटा ही है, बस इतना ही है और क्या। চেরাপুঞ্জির টেম্পারেচার এখন মোটামুটি 17-18 ডিগ্রির কাছাকাছি। ভালো ঠান্ডা, মানে সন্ধ্যের পর থেকে বেশ ভালো ঠান্ডা। রাত্রি এখন 8:30। আমরা ফিরে চললাম সোহরাতে, আমাদের হোমস্টের দিকে। পরের দিন সকাল সকাল হোমস্টের পাওনাগন্ডা মিটিয়ে বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। শহরা থেকে মগডক যাবার পথেই রয়েছে এই জায়গাটি। কোনো নাম নেই, সচরাচর কেউ এখানে দাঁড়ায়ও না। তবে আমরা জায়গাটির সৌন্দর্যে এতটাই অভিভূত হয়েছিলাম যে বাধ্য হয়েই দাঁড়িয়েছিলাম এখানে। আর পথেই পেয়ে গেলাম মগডক ভিউ পয়েন্ট। চেরাপুঞ্জি থেকে এর দূরত্ব মাত্র 27 কিলোমিটার, আর মগডক থেকে শিলংয়ের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। এই জায়গাটি আপনারা চেরাপুঞ্জি থেকে ফেরার পথে ভিজিট করুন, তাতে আপনাদের সময় অনেকটা বাঁচবে। আমরা উঠলাম না, আর সময় এমনিতেই আমাদের হাতে কম, আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। এলিফ্যান্ট ফলস, আমরা এখন এই মুহূর্তে আমরা রয়েছি এলিফ্যান্ট ফলসে। 3টে ফলস, মানে 3 স্টেপ ফলস ছিল একসময় না, এখনো আছে। ফার্স্ট ফলস হচ্ছে ওইদিকে, সেকেন্ড আর থার্ড হচ্ছে এইদিকে। গোলাপ ফুলগুলো দেখো, এটা হচ্ছে এই ওয়াটারফলের বৈশিষ্ট্য। শিলং পিক ভিউ পয়েন্ট দেখার জন্য এখান থেকে এই যে পার্কিং, এর মাঝখানটাতেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিতে হবে, পার হেড 50 টাকা করে নেবে। আর তার সঙ্গে দেবে একটা গাড়ি, সেই গাড়িতে করে ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে হবে। এই ভিউ পয়েন্টের ভেতরে কোনো প্রাইভেট কার অ্যালাউ নয়। এখানে আর্মি ক্যাম্প রয়েছে। টিকিট কাটার সঙ্গে সঙ্গে ওরা গাড়ির নাম্বারও দিয়ে দেবে, সেই গাড়িতে করে আপনাকে পৌঁছতে হবে ভিউ পয়েন্টে। সেই আর্মি ক্যাম্পে আধার কার্ড লাগবেই, আধার কার্ড চেক করার পরই ভেতরে প্রবেশ করা যাবে। আমাদের এরকম একটা গাড়ি দিয়েছে, আমরা এই গাড়িতে করে পৌঁছবো শিলং পিক ভিউ পয়েন্টে। সাদা অংশ, একটা হলুদ অংশ। সাদা অংশটা যে গাড়িতে করে এসেছিলাম সেই গাড়ির ড্রাইভার নিয়ে নিল। এবার আমরা এই হলুদ অংশটা দেখিয়ে ফেরার পথে যে কোনো গাড়ি নিয়ে যেতে পারবো। আমরা এসে পৌঁছেছি শিলং পিক ভিউ পয়েন্টে। এখানে ড্রোন ফ্লাই করা প্রহিবিটেড, ড্রোন ফ্লাই করা যায় না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলং পিক ভিউ পয়েন্টে। যে দুটো টাওয়ার রয়েছে সাইট সিনের জন্য, মানে
শিলংয়ের পুরো ভিউটা নেওয়ার জন্য। তার একটিতে এরকম হচ্ছে টাওয়ারগুলো, আর এখান থেকে এই হচ্ছে শিলংয়ের ভিউ। মোবাইল ক্যামেরা স্ক্রিনে দেখা যাচ্ছে সবুজ মাঠের মতন এলাকাটা, এটা গলফ কোর্স। এখান থেকে মনে হচ্ছে কোনো একটা ছোট্ট স্টেডিয়াম, কিন্তু এলাকাটা অনেক বড়, অনেক। আমাদের হাতে সময় কম থাকায় আমরা শিলং ভিউ পয়েন্ট আর এলিফ্যান্ট ফলস দেখেই কোচবিহারের পথ ধরেছিলাম। সময় তখন বিকেল 5:30। সারা রাতের ড্রাইভিং তখনও বাকি ছিল। শিলংয়ে যে সমস্ত জায়গাগুলি আপনারা গেলে অবশ্যই ভিজিট করবেন, সেই জায়গাগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। আগের ভিডিওতে মেঘালয়ের একটি স্ক্যাম সম্পর্কে আপনাদেরকে অবহিত করব বলেছিলাম। বিপ্লবদার ফোনে একটা ফোন আসে এবং ওই হোমস্টে থেকে আমাদের কাছে দাবি করা হয় যে আমরা আজকের দিনে যে হোমস্টের পেমেন্ট যেটা ছিল সেটা না করেই নাকি চলে এসেছি। ওখানকার যিনি ম্যানেজার ছিলেন তিনি আমাদেরকে ফোন করে বলছেন, এবং তার গলার আওয়াজ যথেষ্ট রাফ অ্যান্ড টাফ, মানে একটা ধমকি বা হুমকির মতন একটা ব্যাপার, যে হ্যাঁ আপনারা চলে গিয়েছেন, বিলটা পেমেন্ট করেননি। ঠিক এই রকম টোনে উনি আমাদেরকে কথাটা বললেন, এবং ফোনটা এসেছিল বিপ্লবদার কাছে। বিপ্লবদা কি বললো ফোন করে? প্রথমে বললো যে আমরা বিলটা দিয়ে আসিনি আর কি, হ্যাঁ, আর সকালবেলায় আমরা একটুর জন্য বিলটা ছিঁড়ে ফেলে দিতাম, কালকের বিলটা। হ্যাঁ, তবুও কেন যেন মনে হলো যে বিলটা রেখে দিই আর কি। যদি মেবি বিলটা না থাকতো কালকের, তাহলে আমাদেরকে আজকে একটা এক্সট্রা দিনের পেমেন্ট করতেই হতো। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন? আপনারা মেঘালয়ে বেড়াতে এসে হোটেলে থাকুন, হোমস্টেতে থাকুন, যেখানেই থাকুন না কেন, হোটেলের বিল অবশ্যই যে হোটেলে থাকবেন তাদের কাছ থেকে বিল নেবেন, হোমস্টেতে থাকবেন তাদের কাছ থেকে বিল নেবেন। বিল ছাড়া কোনো রকম পেমেন্ট করবেন না। তা না হলে যদি হয় অনলাইন করবেন, যাতে আপনার কাছে একটা প্রুফ থাকে যে আপনি বিলটা পেমেন্ট করেছেন। আমি যেভাবে ভিডিওটা বানাচ্ছি এইভাবে ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আর ভালো খারাপ যাই লাগুক কমেন্ট করে জানাবেন। টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিও আপলোড করতে দেরি হলো, তার জন্য আন্তরিক দুঃখিত। আশা করি আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।